আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল এবং কালচারাল যে পার্সপেক্টিভটা আছে কানাডা মাইগ্রেশনে, সেই বিষয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। এবং আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আশরাফ। ডক্টর আশরাফকে যদি আমি দর্শকদের মাঝে পরিচয় করিয়ে দিই, ডক্টর আশরাফ দীর্ঘদিন ধরে সোশিও এবং কালচারাল যে অ্যানথ্রোপোলজি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কানাডাতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের মাইগ্রেশন পলিসি এবং মাইগ্রেশন যে বাংলাদেশ থেকে যে কানাডাতে যে বাংলাদেশী ভাই বোনরা বা ইস্ট এশিয়ান গ্রুপরা যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য আমাদের যে সাউথ এশিয়ান কান্ট্রি থেকে আসতেছেন তাদের উপরে তার দীর্ঘ গবেষণা রয়েছে এবং এছাড়াও ডক্টর আশরাফ খুব ভাবে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথে খুব গভীরভাবে যুক্ত এবং বর্তমানে টিচিং অ্যানথ্রোপোলজিতে ম্যাকওয়ান ইউনিভার্সিটিতে তিনি করে যাচ্ছেন। সো এই তার যে বিশাল যে রিসার্চ এবং টিচিং এক্সপেরিয়েন্স এই মূলত এই বিষয়ে এই যে অ্যানথ্রোপোলজি এবং মাইগ্রেশন নিয়ে এই যে সোশিও কালচারের যে চ্যালেঞ্জটা সেটা বিষয়ে আজকে ডক্টর আশরাফ আমাদের মাঝে তুলে ধরবে। সো ওয়েলকাম ডক্টর আশরাফ at সজীব ক্রিয়েটিভ স্টুডিও। Okay, thank you. Thank you everyone, those who joined this show, those who are listening to us. So, can you uh, ask me your question that you want to ask me? ওকে। থ্যাংক ইউ Like, ডক্টর আশরাফ। তো আমাদের এই মাইগ্রেশনের যে চ্যালেঞ্জ গুলো তো মূলত আমরা যে সোশ্যাল এবং কালচারাল যে পার্সপেক্টিভ যে বাংলাদেশ থেকে এখন প্রচুর বাংলাদেশীরা ভাই বোনরা এখন বাংলাদেশ থেকে কানাডা মুভ করছে এবং তারা এখন বিভিন্ন ধরনের সোশ্যাল এবং কালচারাল যেই চ্যালেঞ্জটা এখানে মূলত ভাবে সম্মুখীন হচ্ছে মূলত এই অনুযায়ী আমরা আজকে মূলত আমাদের পডকাস্টে সাজিয়েছি। সো আমার যেটা ১ম কোয়েশ্চেন যে বাংলাদেশ থেকে যারা কানাডাতে মুভ করছে, কি ধরনের অ্যা মানে কি ধরনের বাংলাদেশীরা সাধারণত স্টুডেন্ট বলেন বা স্কিল ইমিগ্রেন্ট বলেন, এই ধরনের বাংলাদেশীরা কি মুভ করছেন? আপনার রিসার্চ এ কি বলে? যদি আপনার রিসার্চ এর আলোকে যদি আমাদেরকে একটু ও আলোকপাত করেন দর্শকদের মাঝে। thank you, সজীব ভাই। So, আমরা যদি মাইগ্রেশন নিয়ে কথা বলতে যাই, তাহলে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসে, সে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে কারা আসে, সেটা একটা ব্যাপার আছে এবং কেন তারা আসে। সো আমি যেটা আপনি উল্লেখ করেছেন আমার ইন্ট্রোডাকশনে, আমি অ্যানথ্রোপোলজিতে এখানে ইউনিভার্সিটি আলবার্টাতে পিএইচডি করি এবং 2008 এ এখানে আসি এডমন্টনে সরাসরি বাংলাদেশ থেকে। তো আমার পিএইচডি করাকালীনই আমি যখন ইউনিভার্সিটি আলবার্টার ডরমেটরি, যেটা মিশনার পার্ক সাউথ সাইডে এডমন্টনে, তো ওখানে যখন আমি থাকতাম, ওই সময় থেকে আসলে ইমিগ্রেন্ট স্টুডেন্ট এবং বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের উপরে আমার প্রাথমিক রিসার্চটা আসলে শুরু হয়। নানা ধরনের বিষয় নিয়ে আমি কাজ করেছি। তাদের কালচারাল ইন্টিগ্রেশন, তারপরে তাদের ব্যারিয়ার্স, নানা ধরনের জব করতে গিয়ে বা জব ইন্টারভিউ দিতে গিয়ে, অথবা আপনি মেডিকেল এক্সেস করার ক্ষেত্রে, অর্থাৎ এক্সেস টু হেলথ কেয়ার, নানা বিষয়ে নানা ধরনের ব্যারিয়ার্স বাংলাদেশ থেকে যারা আসতেন তাদের প্রবলেমগুলো হতো। তো যাই হোক, ওভারঅল আমরা যদি আলোচনা করি কেন বাংলাদেশ থেকে মানুষ আসে, সেটা একটা ব্যাপার, এবং আমি 2টা কোশ্চেনের উত্তর আমি মনে হয় এই মুহূর্তে আপনাকে দিব। এরপরে আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন আপনি। প্রথমত, বাংলাদেশ থেকে আসার 2টা মেইন ফ্যাক্টর আছে। আপনি জানেন যে মাইগ্রেশন আসলে পিপলের চেঞ্জ, প্লেস চেঞ্জ করে, ফিজিক্যাল স্পেস, তারা এক জায়গায় থেকে আরেক জায়গায় যায়, তার মুভমেন্ট, সেটা হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশনও আমরা বলতে পারি, অথবা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন বলতে পারি। তো আমাদের ক্ষেত্রে যেটা, এটা হলো ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, যেটা ফিজিক্যালি মানুষ তাদের পজিশন গুলো, অর্থাৎ তারা লোকেশন চেঞ্জ করে, তারা এক দেশ থেকে আরেক দেশে আসছে। তো এগুলোর অনেকগুলো কারণ আছে। মোটামুটি সমস্ত কারণগুলোকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পুশ ফ্যাক্টরস, আর পুশ ফ্যাক্টর গুলো, পুশ ফ্যাক্টরস এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে এরপরে যেটা আছে মেইন, সেগুলো হলো পুল ফ্যাক্টরস। তো পুশ ফ্যাক্টরই মেইন বাংলাদেশের জন্য প্রযোজ্য, কারণ বাংলাদেশে যথেষ্ট ইকোনমিক অপরচুনিটিস বা অন্যান্য সুযোগ সুবিধা না থাকার কারণে, যেমন হতে পারে
অর্থনৈতিকভাবে মানুষ হয়তো স্ট্রাগল করতেছেন, অথবা যথেষ্ট পরিমাণে জনসংখ্যা অনুসারে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স বা শিক্ষিত মানুষের সংখ্যা অনুসারে সেই পরিমাণ তারা হয়তো জব এমপ্লয়মেন্ট সৃষ্টি করা সম্ভব হচ্ছে না, সেখানে জবের জন্য হতে পারে তারা মুভ করতে পারে, অথবা পলিটিক্যাল ইনস্টেবিলিটি এই কারণে তারা হচ্ছে বাংলাদেশ থেকে কানাডায় আসতে পারে, ক্লাইমেট চেঞ্জের কারণে হতে পারে, এনভায়রনমেন্টাল গত ব্যাপার হতে পারে, অথবা রিলিজিয়াস বিষয়গুলো হতে পারে, মাইনরিটি রিলিজিয়াস ইস্যু হতে পারে। নানা ধরনের বিষয়গুলো মানুষকে ফোর্স করে তার দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য। সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পুল ফ্যাক্টর, তো কেন আমরা কানাডাকে চুজ করব। তো কানাডার বিশেষ কতগুলো ব্যাপার আছে, যেহেতু এটা অর্থনৈতিকভাবে উন্নত একটা দেশ, এখানে অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্থাৎ ইকোনমিক অপরচুনিটিটা মানে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া সোশ্যাল সিকিউরিটির একটা ব্যাপার থাকে, হেলথ অ্যাক্সেস টু হেলথ কেয়ার, স্পেশালি ইউনিভার্সাল হেলথ কেয়ার, নানা ধরনের বিষয়গুলো মানুষ কনসিডার করে এখানে আসে। এখন সেকেন্ড পার্ট অফ দি কোশ্চেন যেটা হলো যে কারা আসে বাংলাদেশ থেকে, সাধারণত আপনার নানা ধরনের গ্রুপের পিপল আসতে পারে, যেমন কেউ সরাসরি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসতে পারে, স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতে পারে, স্কিলড ওয়ার্কার যেটা পার্মানেন্ট রেসিডেন্সির মধ্যে পড়ে। আরেকটা ক্যাটাগরি আছে আপনার ইকোনমিক বিজনেস ক্যাটাগরির ইমিগ্রেন্ট, যেটা ট্রেডস ইমিগ্রেন্ট, সেটাও হিসাবে আসতে পারে, ভিজিটরসরাও আসে। তো আমাদের মেইন মাইগ্রেশনের এখানে আমরা মেইনলি ফোকাস করব স্কিলড ওয়ার্কার্স এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যারা মোস্টলি এখানে বাংলাদেশ থেকে আসে। তো এখানে কানাডাতে আপনার মেইনলি তারা আসার পরে বিভিন্ন বড় শহরগুলোতে থাকে। আপনি যদি পপুলেশন অনুসারে কানাডার শহরগুলো দেখেন, তাহলে সবচেয়ে বেশি থাকে আপনার টরন্টোতে। তো আমি ব্রিফলি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই যে বাংলাদেশ থেকে আসার যে টেন্ডেন্সিটা ইমিগ্রেন্টস হিসাবে আসলে শুরু হয় 1980 সালের পর থেকে। আপনারা জানেন যে জাস্টিন ট্রুডোর ফাদার যখন 1971 সালের দিকে মাল্টিকালচারালিজম পলিসি তারা কনস্টিটিউশনালি এটা ইন্ডোর্স করার চেষ্টা করা হয়, এবং পরে ওটা ইনিশিয়াল ফরমেশন পিরিয়ড শুরু হয় 1971-এ, এবং এরপরে আপনার যতটা মনে পড়ে আমার 1981 আর 82 এই টাইমে হচ্ছে আপনার মাল্টিকালচারালিজম পলিসি হিসাবে এখানে ইন্ডোর্স করা হয়। তো মাল্টিকালচারালিজম পলিসি আসলে ইমিগ্রেশন পলিসিটাকে অনেক ফেভারেবল করে ফেলে, অর্থাৎ ফেভারেবল করে তোলে যারা বাইরে থেকে আসতে চায়। আপনারা হয়তো জেনে থাকবেন যে 1950-এর আগে বাংলাদেশ বা সাউথ এশিয়া থেকে মানুষ আসার সংখ্যা খুবই কম ছিল, এটা লেস দ্যান লাইক 200 সামথিং লাইক দ্যাট। বাট এর 1980-এর পর থেকে মানুষ আসা শুরু হয়, সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে আসা শুরু হয় 2000 সালের পর থেকে। তো এখন আপনার ওভারঅল প্রায় 100,000 পিপল, মোর দ্যান 100,000 পিপল কানাডাতে আছে বাংলাদেশ থেকে। অলমোস্ট 30,000 প্লাস আছে টরন্টোতে, এরপরে মন্ট্রিল, ভ্যাঙ্কুভার, আলবার্টা সহ বিভিন্ন শহরে তারা বসবাস করতেছে। তো এখন যেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসার সংখ্যা দিন দিন বাড়তেই আছে। লেটেস্ট স্ট্যাটিস্টিক্স অনুসারে 2023-এর দিকে সম্ভবত প্রায় 9,500-এর উপরে লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টই আসে বাংলাদেশ থেকে। তার মানে আপনার মাইগ্রেশন অর্থাৎ মাইগ্রেট করার টেন্ডেন্সিটা ওভার টাইম বাড়তেছে, বিশেষ করে বাংলাদেশ থেকে। আপনার কোনো কোশ্চেন আছে কিনা এরপরে? থ্যাংক ইউ ডক্টর আশরাফ, চমৎকারভাবে আপনার যে বিশ্লেষণধর্মী যেই ব্যাখ্যাটা, আমার মনে হয় দর্শকরা খুব উপকৃত হবে। কারণ খুব সুন্দরভাবে আপনি টোটাল যে বাংলাদেশের মাইগ্রেশনের যে প্যাটার্ন এবং কিভাবে বিভিন্ন সাল থেকে আস্তে, আস্তে বেড়ে প্রায় 100,000 যে পপুলেশন এখন কানাডাতে আছে, সেই জিনিসটা তুলে ধরার জন্য। এখন আপনার রিসার্চের আলোকে আমার যেটা দ্বিতীয় কোশ্চেন বলতে চাই, যেহেতু আপনি বলেছেন যে মূলত স্টুডেন্ট এবং স্কিল মাইগ্রেন্ট নিয়ে আপনি কাজ করেছেন। এবং সেই আলোকে তারা কি ধরনের প্রবলেম গুলো, কি ধরনের চ্যালেঞ্জ তারা এখন এই যে কানাডা আসার পরে সম্মুখীন হয়েছে। তো আপনার এই রিসার্চের এবং যে দীর্ঘদিন এক্সপেরিয়েন্স এবং রিসার্চ অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেহেতু ইউনিভার্সিটি টিচিং প্রফেশনও আছে, তো সেই আলোকে
যদি আমাদেরকে একটু তুলে ধরেন দর্শকদের মাঝে। থ্যাংক ইউ। সো এখানে চ্যালেঞ্জের পাশাপাশি আপনার যেটা বলতে চাচ্ছেন সুযোগ সুবিধার পাশাপাশি চ্যালেঞ্জও আছে। তো আমি যদি আপনি কি আমাকে সরাসরি চ্যালেঞ্জেই বলতে চাচ্ছেন না যে সুযোগ সুবিধাগুলো না পাচ্ছি আপনার সেটাও কিছুটা? হুম, না আপনার দুটোই যদি বলেন ওকে। কারণ হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, কারণ হ্যাঁ। আমরা দর্শকদের বোথ পজিটিভ এবং নেগেটিভ দুটোই হ্যাঁ, ব্যাপারে তাহলে যাই। আমি একটা সামগ্রিক চিত্র সংক্ষেপে হয়তো দিতে পারব। হুম, তো এখানে বাংলাদেশ থেকে যারা আসেন অবশ্যই এখানে সবচেয়ে একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট হয়তো আমি আগের ইয়েটাতে মিস করছি যে এখানে যারা আসেন বেশিরভাগই শিক্ষিত। মানে আপনি যদি কম্পেয়ার করেন অন্য আ অন্য দেশের ইমিগ্রেন্টস বা সাউথ এশিয়ান ইভেন লাইক দি কানাডিয়ান ব্যাচেলর ডিগ্রি বা masters with like higher university degree in terms of their numbers like higher like the education level usually higher than other immigrants those who come from outside of Canada. So that is the positive thing. So Bangladesh থেকে যারা আসেন mostly they minimum they have like the bachelor degree most of the cases. Many people have like the masters or PhD degrees. So তারা যখন আসেন obviously তারা ট্রাই করেন তাদের লাইনে অর্থাৎ অ্যাকর্ডিং টু দেয়ার একাডেমিক ক্রিডেনশিয়ালস অর লাইক দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারা এখানে ট্রাই করে জব মার্কেটে এন্টার করার জন্য জব পাওয়ার জন্য মোস্ট অফ দি কেসেস তারা পায়। অনেক ক্ষেত্রেই তারা তাদের মতো করে প্রফেশনটা চুজ করতে পারে বাট এটা একটু সময় লাগে ইনিশিয়ালি তাদের জন্য স্ট্রাগল করতে হয় এখানে এসে কতগুলো ব্যারিয়ার্স আছে যেমন অন্যতম ব্যারিয়ার যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তারা ইভেন তারা বাংলাদেশ থেকে হায়ার ডিগ্রি আছে এখানকার কালচারাল সিস্টেম বা লিঙ্গুইস্টিক যে ক্যাপাসিটিটা প্রফিসিয়েন্সিটা ওটা আপনার আসার সাথে সাথে আপনি ওটা ট্রান্সলেট করতে পারেন না দেশের কনটেক্সটে। সো এদেশের কনটেক্সটটা জানতে হয় লিঙ্গুইস্টিক যে ব্যারিয়ার সেটা একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়ায়। সো আমি যেটা বলতে চাইছি ইকোনমিক অপরচুনিটিস অবশ্যই এখানে আছে সেটাকে অ্যাভেল করার জন্য আপনার কিছু আদার চ্যালেঞ্জ গুলো তাদেরকে ফেস করতে হয়। তো আমার রিসার্চের প্রেক্ষিতে যেটা বিভিন্ন ধরনের রিসার্চ আমার করা হয়েছে গত কয়েক বছরে তার মধ্যে রিসেন্টলি একটা রিসার্চ পাবলিশ হয়েছে যেটা হলো মেন্টাল হেলথ এর উপরে। আমি অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি শুরু করে ক্যালগারি ইউনিভার্সিটির এক প্রফেসর এবং ইউনিভার্সিটি আলবার্টার কয়েকজন প্রফেসরের সাথে একটা রিসার্চে জয়েন্টলি কাজ করেছিলাম। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা বড় বড় ডিগ্রি নিয়ে আসছেন বাংলাদেশে দেখা গেছে হয়তো উনি সচিব ছিলেন অথবা একটা বড় জব করতেন এক্সিকিউটিভ পজিশনে ছিলেন তার বড় ডিগ্রি আছে বাট এখানে আসার পরে সে ইমিডিয়েটলি তার এক্সপেরিয়েন্স এবং সার্টিফিকেটটা সেভাবে ইভালুয়েটেড হচ্ছে না এবং সে তার মতো করে জব পাচ্ছে না। তখন আল্টিমেটলি এই ধরনের মানুষগুলোকে যেটা হয় যে করতে হয় ধরেন এখানে লোকালি যেটাকে বলা হয় অড জব অথবা যেটাকে আপনার আওয়ার বেজ জব গুলো যেন ওয়ালমার্ট সুপার স্টোর বা টিম হটন্স ম্যাকডোনাল্ডস নানা ধরনের সার্ভাইভাল জবস বলে এগুলোকে তো এই ধরনের জব গুলো তাদেরকে করতে হয়। তো যেটা মেইন চ্যালেঞ্জ এই পিপল গুলো ফেস করে যে যেহেতু তাদের ইনিশিয়ালি এসে তাদের ফাইন্যান্সিয়াল একটা বড় বার্ডেন থাকে তাদের হাউস এবং দৈনন্দিন যে জীবন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ম্যানেজ করার জন্য সংসার ম্যানেজ করার জন্য ফ্যামিলি হাউসহোল্ড ম্যানেজ করার জন্য যে টাকা পয়সা লাগে সেগুলো ম্যানেজ করতে গিয়ে তাদেরকে আপনার এই ধরনের জব গুলো করতে করতে হয়। এই ধরনের জব যখন করতে যান তারা যেহেতু তাদের পূর্ব অভিজ্ঞতা নেই এই কাজগুলো করার তারা নানা ধরনের সমস্যায় পড়ে। একদিকে তারা ডিরেল হয়ে যান যেটাকে আপনার ব্রেইন ওয়েস্ট বলা হয় একটা টার্মস আছে যে যেহেতু তার এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগাতে পারতেছেন না অন্য কোনো জব করতেছেন এবং এটা যদি লং টার্ম হয় মানে ২-১ বছর পরেও যদি উনি ওই জবটাকে ছেড়ে অন্য জবে না যেতে পারেন তাহলে যেটা হয় যে এটাকে এক ধরনের ব্রেইন ওয়েস্ট হয়ে যায়। তো উনার এডুকেশন ওনার এক্সপেরিয়েন্স এগুলো আসলে কাজে লাগে না। তো এগুলোতে যেটা হয় একদিকে যেহেতু তার এক্সপেকটেশন প্রিভিয়াসলি কানাডায় আসার আগে এক ধরনের এক্সপেকটেশন ছিল তার মনে হইতো যে আমি গেলেই হয়তো আমার মতো করে একটা ভালো জব পাবো কিন্তু আসার পরে রিয়েলিটি যখন ভিন্ন হয় তো সে নানা দিক থেকে আপসেট হয়। এটা হচ্ছে ইমোশনালি আপসেট হতে পারে মেন্টালি আপসেট হতে পারে সোশ্যালি আপসেট হতে পারে। যেহেতু বাংলাদেশে আমাদের এখানে কানাডার মতো যেটাকে আমরা বলি যে ডিগনিটি অফ লেবার এখানে আপনি যে কাজই করেন ওইভাবে
সোশ্যালি হয়তো সাদারা বা অন্য ইমিগ্রেন্টরা ওইভাবে এটাকে দেখে না। বাট বাংলাদেশী মানুষের মধ্যে যেহেতু একটা কালচারাল ব্যাপার আছে যে আপনি হাইলি এডুকেটেড অথবা কিন্তু আপনি জব করছেন ম্যানুয়াল জব, এটা তাদেরকে ইমপ্যাক্ট করে। তো এই মানুষগুলো অনেক সময় সোশ্যালি, কালচারালি, ইমোশনালি মানে আপনি ডিটাচড হয়ে যায়। সেটা অবশ্যই একটা নেগেটিভ ইমপ্যাক্ট হয়। এটা আমি বললাম অনেকটা স্কিলড ওয়ার্কার। ইভেন ইফ আপনি স্কিলড ওয়ার্কার হয়ে আসলেন, ওই ক্যাটেগরিতে আসলেন, আপনি যে সেই জব পাবেন নট নেসেসারি। তো অনেক সময় দেখা যাচ্ছে ডাক্তার, বাংলাদেশ থেকে ডক্টর তারা এমবিবিএস ডক্টর ডিগ্রি আছে। বাট এখানে এসে ওই ধরনের জব তারা পাচ্ছে না। তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। অনেক ইঞ্জিনিয়ারও আছে। যেমন ইঞ্জিনিয়ারিং লাইনের আপনি আসছেন, বাট আপনি কাজ করছেন পেট্রো কানাডায় অথবা শেল অথবা গ্যাস স্টেশনে অথবা একটা রেস্টুরেন্টে। সো এগুলো তাদেরকে আপসেট করে জিনিসগুলোকে অনেক সময় তারা নানা দিক থেকে আরকি এক ধরনের স্ট্রেস এর মধ্যে তারা দিন কাটায়। যাই হোক এগুলো যে অলওয়েজ সবার জন্য প্রযোজ্য না। একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপল এই জিনিসগুলো ফেস করে। যেটা আমি নেগেটিভ সাইড বললাম। বাট মোস্ট অফ দি কেসেস তারা দেখা গেছে যে তাদের মতো করে কিছুটা এডুকেশন যদি নিতে পারে, আপনি বাংলাদেশ থেকে এডুকেশন আপনার এক্সপেরিয়েন্স সবই আছে। ১০ বছর ২০ বছর এক্সপেরিয়েন্স থাকতে পারে। ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করছেন। বাট আপনি যদি এদেশে এসে ওই লাইনে ডিরেক্টলি জব চান এটা খুব রেয়ার যে আপনি পাবেন। এট লিস্ট ১-২ বছর আপনাকে স্ট্রাগল করতে হবে। এখানকার কিছু এডুকেশন নিতে হবে, কিছু ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিতে হবে। তারপরে আপনি হয়তো একটা ভালো স্ট্যান্ডার্ড জব যেটা আপনার অ্যাকর্ডিং টু কোয়ালিফিকেশন অনুসারে পাবেন। স্টুডেন্টের দিক থেকে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যদি তারা স্কলারশিপ নিয়ে আসেন তাদের কোনো সমস্যা নাই। তাদের জন্য যেমন কিছু অপরচুনিটিস আছে যেমন তারা স্টাডি পারমিট পাশাপাশি তারা ওয়ার্ক পারমিটও ফুল টাইম যখন স্টুডেন্ট থাকে তখন তারা 20 আওয়ার্স কাজ করতে পারে উইকলি। কিন্তু যখন সেশন থাকে না ধরেন সামারে তারা হয়তো ফুল টাইম করতে পারে। তো তাতে করে তারা তাদের ফাইন্যান্সিয়াল জিনিসগুলো ম্যানেজ করতে পারে। সেটা একটা দিক। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে টিউশন ফি গুলো তাদের হাই হয়। কম্পেয়ার টু কানাডিয়ান স্টুডেন্ট। আপনি যদি বাংলাদেশ থেকে আসেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন, তাহলে আপনাকে অনেক বেশি টিউশন ফি দিতে হবে কম্পেয়ার টু কানাডিয়ান স্টুডেন্ট। এছাড়া আর বাংলাদেশ থেকে যারা আসেন তাদের আরেকটা সমস্যা হয় ফাইন্যান্সিয়াল বিষয়গুলো ম্যানেজ করা। যেমন হাউজিং ক্রাইসিস। হাউজিং টা খুব এক্সপেন্সিভ এখানে। রেন্ট করতে হয় বাসা অথবা কারো সাথে শেয়ার করতে হয়। সেটা একটা চ্যালেঞ্জিং হতে পারে। তারা ইভেন ওই স্টুডেন্ট গুলোকে অনেক সময় শুধু স্টুডেন্ট না, ইভেন ইমিগ্রেন্ট যারা আসেন তাদেরও সমস্যায় একটা সোশ্যাল নেটওয়ার্ক যেহেতু তাদের ওইভাবে সোশ্যাল নেটওয়ার্ক গুলো গড়ে ওঠে না প্রথমে একটু সময় লাগে। তো তারা এই চ্যালেঞ্জ গুলো ফেস করে। তো ওভার টাইম আপনি যখন সময় যাবে, অতিবাহিত হবে, আপনার সোশ্যাল নেটওয়ার্ক বাড়বে। তখন হয়তো অন্যের রেফারেন্সে বা অন্য কেউ আপনাকে হেল্প করতে পারে সেই একটা জব পাইয়ে দিতে। তখন হয়তো ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারটা ধীরে ধীরে রিমুভ হতে থাকে এবং আপনি আপনার ক্যারিয়ারটাকেও ডেভেলপ করতে পারেন। ইন দা সেম টাইম আপনি যদি কন্টিনিউয়াসলি ট্রাই করেন ভালো কিছু করার জন্য, এডুকেশনাল নিতে সার্টিফিকেট অথবা ডিগ্রি কিছু নিলেন, সেই সাথে ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিলেন এবং মোবিলিটি যেটা আমরা বলি আপওয়ার্ড মোবিলিটি। আপনি প্রথমে শুরু করছেন হয়তো ইয়ারলি ধরেন 25,000 অর 30,000 জব দিয়ে দেখেন ২-৩ বছর পরে আপনি 50,000 প্লাস হলেন। এভাবে ধীরে ধীরে মানুষ আপওয়ার্ড মোবিলিটির দিকে যায়। তো ওই দিকটা আছে কারণ একটা ভালো দিক আমি যেটা বারবার বলতেছি যে বাংলাদেশীদের যারা আসেন এখানে most of these immigrants people they have like higher level of education. Any question related to that? ওকে। থ্যাংক ইউ ডক্টর আশরাফ। আ এরপরে আমরা যেটা আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি, যেহেতু বাংলাদেশের একটা বিপুল জনগোষ্ঠী কানাডার পরে চিন্তা করে যে মাইগ্রেশন করার জন্য। কারণ এটা হুম, একটা সোশ্যাল ওয়েলফেয়ার বেসড কান্ট্রি। হুম, হুম, সো এখন আমি যেটা জানতে চাচ্ছি যে, যেহেতু কানাডা একটা সোশ্যাল ওয়েলফেয়ার বেসড কান্ট্রি এবং অনেকের মধ্যে থাকে যে হুম, হুম, কানাডা একটা ওয়ান্স আই অ্যারাইভ ইন কানাডা আই এম হুম, ফাইন। হুম, সো হুম, হুম, আপনার রিসার্চ এর আলোকে আমি যেটা জানতে চাচ্ছি, অ্যাজ কানাডা ইস এ হুম, হুম। সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি, এটা কি এডুকেটেড বাংলাদেশী কমিউনিটিদেরকে পোটেনশিয়াল কি এই বাড়ানোর পক্ষে থাকে? নাকি এটা আমাদের অনেক সময় এটা বিপরীত দিকে কাজ করে? তাদের যেই পোটেনশিয়াল ছিল, তাদের যে হুম, স্কিল হুম, ছিল সেটাকে আস্তে, আস্তে হুম। রিডিউস করে দেয়?
তো এ নিয়ে আমাদের অনেক তর্ক-বিতর্ক আছে। সো আমি হুম, হুম, আপনার যে গবেষণার পরিপ্রেক্ষিতে জানতে চাচ্ছি হুম, যে হুম, এই হুম। সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমটা কিভাবে বাংলাদেশী ইমিগ্রেন্টদের বা যারা অভিবাসী আসতেছে আছে বা যারা নতুনরা আসতেছে তাদেরকে কিভাবে ইমপ্যাক্ট করে? Yeah, so that's a very good question, right? So এটা শুধু যে বাংলাদেশি ইমিগ্রেন্টস তাই নয়, সেটাই নয়। এটা এখানে আমাদের যে ইন্ডিজিনাস পিপল আছে, একটা কথা অনেক ধরনের রিসার্চে আছে তাদের উপরে যে আপনি যদি দীর্ঘমেয়াদী সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের উপরে নির্ভরশীল থাকেন, তাহলে ওভার টাইম এটা আপনার প্রোডাক্টিভিটি, আপনার পটেনশিয়ালটা নষ্ট হয়ে যেতে পারে। তবে যেটা আ দেখা যাচ্ছে বাংলাদেশী আমার আসলে স্পেসিফিক রিসার্চ এই বিষয়ের উপর ওইভাবে নাই। মোটামুটি যে নলেজ বেসড অন আমার সেকেন্ডারি রিসার্চ এন্ড আদার স্টাফ। আমরা বাংলাদেশীদের ওইভাবে স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় না যে কি পরিমাণে ইমিগ্রেন্ট স্পেশালি স্কিলড ইমিগ্রেন্ট এই ধরনের সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামটা নেয়। সুবিধাটা নেয়। তবে যারা শরণার্থী হিসাবে আসেন, রিফিউজি ক্লেম করেন তাদের বেশিরভাগই বলা যায় আপনি 100% এই সুবিধাটা তারা নিয়ে থাকে। এবং যারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে স্কিলড ওয়ার্কার্স হিসাবে আসে তারা আসলে ১ম দিকে এট লিস্ট ১ম 5 ইয়ার্স তাদের অধিকাংশই কিছু না কিছু এই সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট এর আ ম বেনিফিটস টা নিয়ে থাকে। তো এখন সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামটা আসলে কি? এটা আপনাদের জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামটা হলো বা কানাডিয়ান গভর্নমেন্ট এর একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারা বিভিন্নভাবে দিয়ে থাকেন। সেটা হতে পারে আপনার ফুড, ক্লোদিং, বেসিক নিডস যেগুলো বেসিক নেসেসারি আ সেটা একটা সাবসিডিজ আকারে দিতে পারে। ফুডের ক্ষেত্রে, ক্লোদিং এর ক্ষেত্রে, হাউজিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো। এর বাইরে যেগুলো আছে সেগুলোকে অন্য নানা ধরনের বেনিফিটস হিসাবে দেখা হয়। যেমন ইউনিভার্সাল হেলথ কেয়ার। ইউনিভার্সাল হেলথ কেয়ার is not like the social assistance program. এটা সবার জন্যই। Like the middle class or upper class or whatever. Everybody can avail based on their তার entitlement here in Canada. তো আ যেটা আমি বলতে আপনার কোশ্চেন অনুসারে যে আসলে এটার আ potentiality টা নষ্ট করে কিনা? অবশ্যই রিসার্চ দেখাচ্ছে আমার নানা ধরনের আ লিটারেচার থেকে দেখা যাচ্ছে যে যারা এই সুবিধাগুলো দীর্ঘদিন নেয়, তাদের একটা পোটেনশিয়াল সাইড যেটা থাকে প্রোডাক্টিভিটিটা ওভার টাইম রিডিউস হয়। অর্থাৎ আপনি যদি আ আ ৫ বছরের উপরে এটা ১ম এ ঠিক আছে যে আপনি যখন আসলেন ইমিগ্রেন্ট হিসাবে আপনার বাংলাদেশ থেকে যে ডিগ্রি নিয়ে আসছেন, এক্সপেরিয়েন্স নিয়ে আসছেন ওটা দিয়ে আপনি জব পাচ্ছেন না। তখন হয়তো এখানে একটা এডিশনাল একটা ডিপ্লোমা সার্টিফিকেট করলেন বা ডিগ্রি নিলেন। সেজন্য আপনি গভর্নমেন্ট সাপোর্টটা নিতে পারেন। হাউজিং সাপোর্ট। যেমন আপনি যদি $300 দিয়েও একটা গভর্নমেন্ট বাসায় থাকতে পারেন। কিন্তু ওই বাসাটার ভাড়া আপনি বাইরে গেলে দেখা গেছে 2000 বা 1500 $2,000 or like the $1,500, right? Something like that. So গভর্নমেন্ট এই সাপোর্টটা আপনাকে দিচ্ছে যাতে আপনি নিজেকে গড়ে তোলেন। তো এটাও আসলে ফেডারেল গভর্নমেন্টের লাইক দি পার্ট অফ দ্যাট মাল্টিকালচারালিজম পলিসি দ্যাট দ্য গভর্নমেন্ট চায় যে আপনি আপনাকে নিজেকে গড়ে তোলেন, আপনার সফট স্কিল গুলো ডেভেলপ করেন, আপনাকে প্রিপেয়ার করেন আপনার এখানকার ন্যাশনাল এবং প্রভিন্সিয়াল ইকোনমিকে কন্ট্রিবিউশন করার জন্য। তো আপনি যদি সেই কাজগুলো না করে, আপনার দক্ষতা না বাড়িয়ে, আপনার আ নিজেকে প্রিপেয়ার্ড না করে, আপনি কন্টিনিউয়াসলি লাইক গভর্নমেন্ট সাপোর্ট এর উপরে নির্ভরশীল থাকেন, তাহলে অবভিয়াসলি আপনি শুধু আপনারই ক্ষতি করলেন না। এটা গভর্নমেন্টেরও আপনি দেখেন ওয়েস্ট করতেছেন মানি, রাইট? তো এক্ষেত্রে শুধু যে আপনার নিজের ক্ষতি তাই নয়, আপনার ফ্যামিলিরও একটা ইমপ্যাক্ট হয়। কারণ সোশ্যাল ইমপ্যাক্ট হয়। কারণ সোশ্যালি যারা কন্টিনিউয়াসলি সোশ্যাল সিস্টেম অর্থাৎ সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের উপর নির্ভরশীল, অর্থাৎ যেটাকে বাংলায় আমরা সামাজিক সহায়তা বলি বা আপনি যেটা কল্যাণ ওয়েলফেয়ার এর কথা বলতেছেন, সেই ব্যাপারগুলো কন্টিনিউয়াসলি করতে থাকলে সামগ্রিকভাবে আসলে এটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট ফেলতে পারে। এটা সামাজিক, ইকোনমিক, ইমোশনাল, ইভেন মেন্টাল স্ট্রেসও বাড়ে। কারণ এটার সাথে এটা কানেক্টেড। আপনি যদি আ সরকারি বাসায় থাকেন, আপনি কোন কাজ করেন না, সরকারি যে সুবিধা পাচ্ছেন সেগুলো দিয়ে চলতেছেন। আপনার বাচ্চা-কাচ্চাগুলো ওগুলো দেখে হয়তো ওইভাবে তারা হয়ে যাবে তাদের যে সেলফ এস্টিম বলে আমরা যে জিনিসটা বলি, সেই জিনিসটা বাড়বে না, হাই হবে না। তারা তাদের মতো করে নিজেদেরকে ডেভেলপ করার মতো যে মোটিভেশন বা ইন্সপিরেশন টা পাবে না।
এতে করে ধীরে ধীরে অবভিয়াসলি লাইক সবকিছুতে ইম্প্যাক্ট করে। তো পটেনশিয়ালিটিটা নষ্ট করে দেয় আপনি যদি কন্টিনিউয়াসলি এই ধরনের সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের উপর নির্ভরশীল হন। থ্যাংক ইউ ডক্টর আশরাফ। চমৎকারভাবে এই সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমটার যে ইমপ্যাক্টটা সেটাকে তুলে ধরার জন্য। এখন আমি আসলে আমাদের পডকাস্টটা খুব লম্বা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বাট হুম, হুম, আপনার সাথে কথা বলে আসলে অনেক ধরনের হুম, কোয়েশ্চেন আমার মাথার মধ্যে চলে আসতেছে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এ আ আমাদের যেই এ অভিবাসী যে আমরাও হুম, হুম, যারা বাংলাদেশ থেকে কানাডা আসছি। এটা একটা হুম, বড় স্বপ্ন আমাদের যে আমাদের সন্তানদের এবং এই নিয়ে আমি অনেক ধরনের কথা বলে থাকি। সো হুম, আপনার কাছে আমি এটা পার্সপেক্টিভ যেটা জানতে চাচ্ছি যে আমাদের যে সন্তানরা মানে আমাদের 2nd জেনারেশন হুম, তারা হুম, কিন্তু একটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে থাকে। কারণ হুম, হুম, তারা ধরেন ঘরের মধ্যে এক ধরনের কালচার দেখতেছে। যেমন when they are হুম, going হুম, to school or outside environment is হুম, different. হুম, হুম, So আপনার যে এই গবেষণা আপনার অ্যাজ এ টিচার হিসাবে একজন রিসার্চার হিসাবে আপনার যেই বি অভিজ্ঞতা সেই হিসাবে হুম, আমি জানতে চাচ্ছি যে তাদের যে স্পিরিচুয়াল এবং কালচারাল যে ডিফারেন্সটা বিটুইন হোম হুম, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড এনভায়রনমেন্ট হুম, সেটা হুম। কিভাবে 2nd জেনারেশন কে ইমপ্যাক্ট করতেছে সেই বিষয়ে যদি এই একটু তুলে ধরেন। থ্যাংক ইউ। সো না দিস এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার আমরা এখন পর্যন্ত যে কথাগুলো বলছি মূলত আপনার অর্থনৈতিক এবং সামাজিক ব্যাপারগুলো ওভারঅল প্যারেন্টস সাইড দিক থেকে অর্থাৎ প্যারেন্টস এর দৃষ্টিকোণ থেকে যে বা তারা কি ধরনের ইয়েগুলো ফেস করে। তো আপনি যদি 2nd জেনারেশনের ব্যাপারগুলো অ উল্লেখ করেন বা বলতে আমাকে বলেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় 2nd জেনারেশন বলার আগে ১ম জেনারেশনটা আসলে আসার পরে এই কালচারাল বা স্পিরিচুয়াল আপনি যেটা বললেন, রাইট? সেই সেটা কি ধরনের আ এক্সপেরিয়েন্স তাদের হয় ওইটা একটু ধারণা আমি দিতে চাই। যারা এই জিনিস প্রোগ্রামটা শোটা দেখছেন বা শুনছেন। আ তাহলে ক্লিয়ার একটা কম্পারিজন করার সুযোগ পাবেন। ১ম জেনারেশন বলতে ধরেন প্যারেন্টস যে বাংলাদেশ থেকে সরাসরি আসছেন, রাইট? আর 2nd জেনারেশন সে বাচ্চাটাকে হয়তো ছোট নিয়ে আসছে অথবা সে বাচ্চাটা এখানে এসে বর্ন করছে। এই কালচারে বড় হইছে। এখানকার ল্যাঙ্গুয়েজ বা সমস্ত কিছুতে তারা সোশ্যালাইজড হইছে। তো যেটা হয় যে ফার্স্ট জেনারেশনকে আসলে তারা যখন এখানে আসেন তারা একটা বড় ধরনের স্ট্রাগল তাদের করতে হয়। তারা 2nd জেনারেশন এর মতো এভাবে অ্যা আমরা যেটাকে বলি অ্যাকালচারেশন যেটাকে আত্মীয়করণ যে একটা প্রক্রিয়া যে আপনি আসছেন অন্য দেশ থেকে। এদেশের কালচার গুলোকে আপনি ধীরে, ধীরে আত্মস্থ করবেন। মানে সেটা একসেপ্ট করবেন, অ্যাডপ্ট করবেন, রাইট? যেটাকে বলে ইংলিশে এটাকে বলে অ্যাকালচারেশন। আরেকটা ব্যাপার আছে সেটা হলো যে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা হচ্ছে একীকরণ। মানে আপনি এই কালচারকে ওটা হচ্ছে একটা হলো প্রসেস আর একটা হচ্ছে আউটকাম। আপনার অ্যাকালচারেশন প্রক্রিয়াটা হচ্ছে আত্মীকরণ ব্যাপারটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে আসছেন ফার্স্ট জেনারেশন ধরেন ফর এক্সাম্পল। আপনি ও দেশে যে ফুডটা খাইতেন এখানে এসে যে ফুড গুলো আছে সবগুলো কিন্তু আপনার পক্ষে ইমিডিয়েটলি অর্থাৎ আ তাৎক্ষণিকভাবে একসেপ্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। রাইট? তো সেম ফুড ব্যাপারটা যখন এখানে যে বাচ্চাটা বড় হইছে, ধরেন বোর্ন না করুক, আপনি 10 মান্থ নিয়ে আসছেন অথবা ১ বছরে নিয়ে আসছেন। সে যখন অ্যাডাল্ট হইছে বা টিনেজার হইছে তার জন্য এটা কোন ব্যাপার না। কারণ সে অলরেডি এটার সাথে অ্যাডাপ্ট হয়ে গেছে। এখানকার ফুডটা সে ইজিলি খাইতে পারে। বাট আপনি যখন ১ বছর বা ৬ মাস হলো আসছেন, আপনার জন্য এটা ডিফিকাল্ট। তো এইজন্য তারা আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনভাবেই ফার্স্ট জেনারেশন কালচার বলেন, রিলিজিয়াস ব্যাপারগুলো বলেন, লিঙ্গুইস্টিক ব্যাপারগুলো ল্যাঙ্গুয়েজ এর ব্যাপারগুলো বলেন বা কালচারের অন্যান্য সাইড গুলো বলেন, এরা অত সহজে এখানকার সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড করতে পারে না। অর্থাৎ ইন্টিগ্রেট হতে পারে না। কিন্তু 2nd জেনারেশন বাচ্চাগুলো তারা পজিটিভ নেগেটিভ ২ টা সাইডই আছে। যখন ২ টা কালচারে একটা বাচ্চা বড় হয়, তাদের অনেক রিসার্চই দেখাচ্ছে যে ২ টা কালচারে বাই কালচারাল সিস্টেম অর্থাৎ ২ টা কালচারে যদি আপনি আ রেইজড ব্রট আপ হন, তাহলে ইউজুয়ালি আপনি অনেক মেধার দিক থেকে, ইন্টেলিজেন্স এর দিক দিয়ে, এই জিনিস দিক দিয়ে অনেক ক্ষেত্রে আগায় থাকে তারা। কারণ তারা ২ টা কালচারাল কনটেক্সট জানে। এটা কতগুলো পজিটিভ সাইড আছে। তারা ২ টা ল্যাঙ্গুয়েজ জানে। ধরেন
সেকেন্ড জেনারেশন তারা ইংলিশ জানতেছে, সেই সাথে ফ্রেঞ্চ জানতেছে, কিন্তু ফার্স্ট জেনারেশনের পক্ষে ফ্রেঞ্চ জানাটা তার কোয়াইট ইম্পসিবল, কারণ তারা বড় যখন অনেক বয়সে 45 বা তার থেকে বয়স হিসাবে আসে, এটা তাদের জন্য ডিফিকাল্ট হয়। সেকেন্ড জেনারেশনের বাচ্চারা এটা আবার জানে। এগুলো আমি বলতেছি পজিটিভ সাইড। তাদের জন্য আরেকটা সুবিধা যে খুব দ্রুতই তারা হচ্ছে ফ্রেন্ড তৈরি করতে পারে। ধরেন সাদা বলেন, অন্য দেশের বলেন, স্কুলে যাচ্ছে। কারণ তাদের স্পেসটা, সোশ্যাল স্পেসটা, পাবলিক স্পেসটা মোর ওয়াইড, এবং তারা মোর কানেক্টেড ইন ডিফারেন্ট সিস্টেমের সাথে। লাইক দ্য পিয়ার্স বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন। এভাবে তারা মোর কানেক্টেড সেকেন্ড জেনারেশনটা। অন দি আদার হ্যান্ড, আপনি যদি ফার্স্ট জেনারেশনের প্যারেন্টসদের বলেন, তারা ইউজুয়ালি আইসোলেটেড থাকে, তাদের নেটওয়ার্কটা অত বড় হয় না, তারা ওইভাবে মিশতেও পারে না লিঙ্গুইস্টিক ব্যারিয়ারের কারণে, কালচারাল ব্যারিয়ারের কারণে, ফুড ব্যারিয়ারের কারণে। কারণ সেকেন্ড জেনারেশনের বাচ্চারা তারা ইউজুয়ালি অ্যাডাপ্ট করে নিতে পারে আপনার যে কোনো ফুড, তারা একসেপ্ট করতে পারে কম আর বেশি। অনলি জাস্ট তারা হয়তো হালালের ব্যাপারটা, হালাল হারাম যেটা তাদের রিলিজিয়াসলি পারমিট করে না, সেটা হয়তো ইয়ে করে না, বাট মোস্ট অফ দি কেসে সেগুলো তারা অ্যাডাপ্ট করতে পারে। চ্যালেঞ্জ অবশ্যই কিছু আছে, কারণ যেটা হয় যে সেকেন্ড জেনারেশন বাচ্চাদের কালচারাল কনফ্লিক্ট তৈরি হয়, অনেক ক্ষেত্রেই তৈরি হয়। সেগুলো কতগুলো এরিয়া আছে, যেমন অনেকটা মিড লেভেলে থাকে। যদিও সেকেন্ড জেনারেশন তারা দুইটা কালচারের মধ্যে একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করে। যেমন আমার বাচ্চারা বাংলা শিখতেছে, বাংলা স্কুলে পাঠাচ্ছি, এখানে বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সাপ্তাহিক বাংলা স্কুল চলে। এরকম সব শহরেই কম বেশি তাদের সিস্টেম আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ, আমি তাদের প্যারেন্টসদের ল্যাঙ্গুয়েজকে টিচ করা। কিন্তু অনেকটা হয় কি যে ল্যাঙ্গুয়েজটা ওইভাবে তারা পারফেক্টলি শিখতে পারে না। আমরা যেমন দেশে শিখেছি ওইভাবে তারা শেখে না। অথবা এখানে ইংলিশ যেভাবে শিখছে সেটা সেভাবে শিখতেছে না। তো অনেকটা সুপারফিশিয়াল ব্যাপারগুলো থাকে। কালচারালি অনেক কিছু তারা প্যারেন্টস এর কিছু একসেপ্ট করতে পারে না। অনেক জিনিসগুলোই তারা নেয় না। তারা মনে করে এটা তাদের সাথে যায় না, বা তারা মনে করে এটা অ্যাপ্রোপ্রিয়েট না তাদের জন্য। অর্থাৎ তারা এটাকে ডিপলি সেইভাবে ধারণ করে না, যেটা প্যারেন্টসরা করে। ফার্স্ট জেনারেশন প্যারেন্টসরা তারা ট্রাই করে জিনিসটাকে ইনসাইড, মানে ভিতর থেকে নেওয়া, ডিপলি ফিল করা এবং সেটাকে প্রিজার্ভ করা প্লাস প্র্যাকটিস করা। আহ, কিন্তু সেকেন্ড জেনারেশনের বাচ্চাগুলো ইউজুয়ালি যেটা হয়, ওরা দেখে যতটুকু বা যতটুকু আমরা বিভিন্ন জায়গাতে নিয়ে সোশ্যালাইজ করার চেষ্টা করি, কোন একটা প্রোগ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করি, একটা গান শেখানো বা একটা ড্যান্স বা একটা আদার কোনো কালচারাল অ্যাক্টিভিটিস আমাদের দেশের প্রেক্ষিতে করার চেষ্টা, ওইটুকুই আর কি। খুব বেশি ডিপার যেতে পারে না, এটা একটা ব্যাপার থাকে। রিলিজিয়াসলি যেটা হয়, ফার্স্ট জেনারেশন খুব খুব ডিপলি রিলিজিয়াস জিনিসগুলো আঁকড়ে ধরার চেষ্টা করে, এবং রিলিজিয়াসটাকে তারা একটা ইম্পর্টেন্ট মিনস বা টুলস হিসাবে ইউজ করে। এখানে সোশ্যালি তারা নিজেদেরকে অর্গানাইজ করার, দেখেন যে লোকাল মস্কে যাচ্ছে, তারা ইউনাইটেড হচ্ছে, বিশেষ করে কমিউনিটি বিল্ড আপ করার ক্ষেত্রে সিনিয়ররা এটা ইউজ করে। আপনি যদি সেকেন্ড জেনারেশনের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউটা দেখেন, তো সেক্ষেত্রে এটা মিক্স রিঅ্যাকশন আছে। অনেক বাচ্চা আছে, তারা দেখেছে প্যারেন্টস তাদেরকে কোরআন শিখাচ্ছে অনলাইনে অথবা লোকাল মস্কে দিচ্ছে। কিছু কিছু বাচ্চা আছে তারা সিরিয়াসলি সে রিলিজিয়াস পয়েন্ট অফ লাইনটা তারা একসেপ্ট করতেছে বা নিচ্ছে। কিন্তু আবার দেখা গেছে যে অনেকেই আছে রিল্যাক্টেন্ট, অনেক বাচ্চা আছে তারা নিচ্ছে না। একটু ডিস্টেন্স অবশ্যই তৈরি হচ্ছে। আরেকটা বিষয় হয় যে ম্যারেজের ক্ষেত্রে, ম্যারেজ প্যারেন্টসরা ফার্স্ট জেনারেশন অলওয়েজ চেষ্টা চেষ্টা করে যে জিনিসটা ইন্ডোগেমাস করার জন্য, যে আপনার গ্রুপের মধ্যে, আপনার বাংলাদেশীদের মধ্যেই অথবা পাকিস্তানিদের মধ্যেই তাদের জন্য বিয়েগুলো হয়। সেরকম একটা তাদের দিক থেকে একটা অ্যাপ্রোচ থাকে। কিন্তু বাচ্চারা যেটা দেখা গেছে যে না, অনেক সময় তারা অ্যাডাল্ট হয়ে গেলে, 18 ইয়ার্স হয়ে গেলে, দেশের কালচারাল সিস্টেম অনুসারে তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল পারসন, তাদের পার্সোনাল চয়েস আছে। প্যারেন্টস যেমন আমাদের বাংলাদেশে অনেক সময় ডিসাইড করে যে ওকে তোমার তুমি কাকে বিয়ে করবা, আমার তার যদি ছেলে থাকে অথবা মেয়ে থাকে কার সাথে বিয়ে হবে, এগুলো সাধারণত ইউজুয়ালি প্যারেন্টসরাই ডিসাইড করে। যে জিনিসটা এখানে যে নাই তা না, এখানে ব্যাপারগুলো আছে, বাট এখানে ছেলেদের মেয়েদের কথাগুলো শুনতে হয়। তারা, তাদেরও চয়েস থাকতে পারে, নট নেসেসারিলি যে তারা তাদের নিজস্ব কমিউনিটিতে বিয়ে করবে এমন নয়। এমন হতে পারে যে তারা একটা বাংলাদেশি সে বাংলাদেশি কমিউনিটির ছেলে, কিন্তু সে বিয়ে করতেছে ইন্ডিয়ান কোন মেয়েকে, সেটা রিলিজিয়াসলি ডিফারেন্ট হতে পারে। সে হতে পারে পাকিস্তানি অথবা অন্য কোনো দেশের, অথবা ইভেন আপনি কোনো হোয়াইটও হতে পারে।
তো এই ব্যাপারগুলো যখন হয় তখন কালচারালি কিছুটা টেনশন তৈরি হতে পারে ফ্যামিলিতে। আমাদের ট্র্যাডিশনাল কালচারাল ভ্যালুস বা নর্মস গুলোতে কনফ্লিক্ট করতে পারে অনেক সময়। আরেকটা ব্যাপার হয়ে দাঁড়ায় সেকেন্ড জেনারেশন আফটার 18 ইয়ার্স এবং তারা যদি বিয়ে করে তাহলে তারা বাবা-মার সাথে ইউজুয়ালি থাকে না। যেটা এখানে নিউলিকাল সিস্টেম আছে, যেটা আপনি পোস্ট ম্যারিটাল সিস্টেমে আমাদের দেশে যেটা প্যাট্রিলোকাল সিস্টেম, যেটা বাচ্চা ছেলে বিয়ে করার পরে ইউজুয়ালি তার ওয়াইফ নিয়ে বাবার সাথে বাবা-মার সাথে থাকে, জয়েন্ট বা এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকে। এখানে সেটা নাই। আপনার বিয়ের আপনার ম্যারেজ ইউজুয়ালি new couple set up a new setting, like the post-marital residence হবে new local residence, অর্থাৎ সে একটা বাসা তার যদি ক্যাপাসিটি থাকে সে বাই করবে, তার নিজের বাসা করবে অথবা রেন্ট করে আলাদা থাকবে। ইউজুয়ালি এই কালচারটাই ডেভেলপ করতেছে এখানে, ইভেন বাংলাদেশি কমিউনিটিতে। তো এমন নাই যে এমন, আমি এটা বলতেছি না যে এমন কেস নাই যে বাচ্চারা থাকে না বাবা মার সাথে, বাট সেটা রিয়ার। তো এই ধরনের চ্যালেঞ্জ গুলো আছে, এই টেনশন গুলো আছে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা যখন বাংলাদেশ থেকে আসছি, আমি যদি ফার্স্ট জেনারেশন ধরি, আমার ছেলে মেয়ে যদি সেকেন্ড জেনারেশন হয়, তো সেক্ষেত্রে আমার যেমন বাংলাদেশের সাথে একটা বড় অ্যাটাচমেন্ট আছে। আমি যেটা স্টিল ফিল করি আমি পার্ট অফ বাংলাদেশ, যদি আমি এখানকার কানাডিয়ান সিটিজেন, বাট আমার আইডেন্টিটিটা স্টিল লাইক কাইন্ড অফ মোর অ্যাটাচ টু বাংলাদেশ। অন দি আদার হ্যান্ড সেকেন্ড জেনারেশনের যারা, ওরা আমাদের বাচ্চারা সিটিজেন কানাডিয়ান, বাট যেটা হয় ওরা নিদান নর। এটা অনেক সময় এমন হতে পারে যে ওরা হচ্ছে বাংলাদেশেরও না কানাডারও না, কারণ এমন হয় অনেক সময় যে তারা একটা ঝুলন্ত অবস্থায়, ব্যাপারটা আছে মার্জিনাল কালচারাল আইডেন্টিটি ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ ইউ হ্যাভ ডুয়াল আইডেন্টিটি, রাইট? লাইক দি dual linguistic, dual cultural, dual kind of social, all kind of identity. So vulnerability, marginality, that issue is still here, right? So overall all those factors sometimes এমন সিচুয়েশন তৈরি করতে পারে যে রিগার্ডলেস লাইক আইদার আপনি ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন, আপনি যদি ওভারঅল কানাডিয়ানদের সাথে বা নন ভিজিবল মাইনরিটির সাথে তুলনা করেন, আমরা হলাম ভিজিবল মাইনরিটি। আপনি নন ভিজিবল পিপলের সাথে যদি কম্পেয়ার করেন, হোয়াইট পিপলের সাথে কম্পেয়ার করেন, তাহলে আমরা স্টিল পিছায়া সবকিছুতে। ইকোনমিক্যালি আপনি ইনকাম ডিফারেন্সটা হিউজ, লাইক দি হোয়াইট পিপলদের, কানাডিয়ান বোনদের হোয়াইট পিপলদের ইনকাম যদি 50,000 হয় অ্যানুয়ালি, মানে ইমিগ্রেন্টদের ওভারঅল এটা হবে 35,000, সামথিং লাইক দ্যাট, লাইক অলমোস্ট 50,000 ডিফারেন্স হবে। সো এটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় যে কালচারালি ইভেন আপনি এখানকার সিটিজেন, এখানকার সবকিছু আপনি ইন্টাইটেলড অফিসিয়ালি, বাট কালচারাল ডিফারেন্স থাকার কারণে, আপনার ফিজিক্যাল ডিফারেন্স থাকার কারণে, রেসিজম থাকার কারণে অনেক ব্যাপারগুলো অনেক সময় একটা ক্রাইসিস তৈরি করতে পারে। এবং এটা সবার জন্যই প্রযোজ্য, এটা ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন সবার জন্য। আমার মনে হয় আমি যতটুকু চেষ্টা করেছি কিছুটা হলে বুঝাইতে পারছি। আমি জানি না যদি ফার্দার এক্সপ্লেনেশন লাগে আমি হয়তো আরো কিছুটা বলার চেষ্টা করতে পারি। থ্যাংক ইউ ডক্টর আশরাফ, চমৎকার ভাবে যে এই যে সেকেন্ড জেনারেশন যে চ্যালেঞ্জটাকে দর্শকদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ আমরা যারা বাংলাদেশি প্রথম জেনারেশন আসছি, আমরা অ্যাজ এ ক্যানাডিয়ান পাসপোর্ট হোল্ডার করা সত্ত্বেও আমি যেটা বলি আমরা একটা আইল্যান্ডের মধ্যে আছি, মূলত একটা বাংলাদেশি আইল্যান্ডের মধ্যে আছি। সো এই যে আমাদের যারা সন্তানরা বড় হচ্ছে তারা কিন্তু খুব মানে তাদের বলবো চ্যালেঞ্জটা আমাদের চেয়েও বেশি, কারণ তারা ঘরে এক ধরনের এনভায়রনমেন্ট আমরা ইম্পোর্ট করতেছি, বাইরে যখন যাচ্ছে তারা দেখতেছে ডিফারেন্ট এনভায়রনমেন্ট। এবং এই জিনিসটা আমি আসলে আজকের যে আমাদের পডকাস্টের মাধ্যমে তুলে ধরতে যাচ্ছি, যেমন অনেক বাংলাদেশিরা যারা আসেন আমি দেখি যখন আমি দেশে যাই, অনেকেই ধরেন বাংলাদেশি প্রিভিলেজ কমিউনিটি এবং তারা বাংলাদেশে খুব ভালো অবস্থায় আছেন, তারা চিন্তা করেন যে কানাডা আসার জন্য বা অন্য কোনো দেশে আসার জন্য। বাট আমি বলি যে you have to really look into deeper case, যেটার জন্য আমাদের এই পডকাস্টটা করা, যে হ্যাঁ এখানে অনেক কিছু ভালো আছে, বাট সময়ের পরে যখন তুমি তোমার ছেলে বা মেয়ের বয়স যখন 6 বছর, তখন হয়তো তুমি প্রবলেম ফেস করতেছো না। যখন তারা অ্যাডাল্ট হচ্ছে, এবং যেটা আমাদের এখন বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক বিগেস্ট প্রবলেম যে ম্যাচ মিলানো, এটা কিন্তু এখন অনেক ধরনের প্রবলেম হচ্ছে। সো সেই জিনিসগুলোকে আমি আসলে তুলে ধরতে চাচ্ছি। সো আমরা পডকাস্টটা দীর্ঘতা করব না। এখন আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আপনার যে এই যে এত ধরনের রিসার্চ করেছেন, এত ধরনের জিনিস গবেষণা, টিচিং,
এই আলোকে আমাদের যে বাংলাদেশী যারা আসতেছেন বা আসার কথা চিন্তা ভাবনা করতেছেন তাদের বিষয়ে যদি আপনার কোনো একটা ফাইনাল মেসেজ থাকে। থ্যাংক ইউ। নো দ্যাটস সেটা অবশ্যই ইম্পর্টেন্ট যে আপনি যদি প্ল্যান করেন অথবা ডিসিশন নেন যে আমি কানাডাতে যেতে চাই। তো যাওয়ার আগে আমি বলবো সবাইকেই সেটা যে ক্যাটেগরি হোক, স্টুডেন্ট বা পার্মানেন্ট রেসিডেন্ট বা আপনি যেটা আমাদের বিজনেস ক্যাটেগরি ইমিগ্রেশন সিস্টেম আছে সেটা অ্যাভেল করতে পারেন। তো নানা ধরনের আছে। স্টুডেন্টদের যেমন অপরচুনিটি আছে, আপনি এখানে আসার পরে ৩ বছর পরে আপনি পোস্ট গ্রাজুয়েট যে ওয়ার্ক পারমিট সেগুলো পাইতে পারেন এবং এট ওয়ান পয়েন্ট আপনি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারেন, রাইট? তো সে জিনিসগুলো ইনফরমেশন গুলো আমার মনে হয় রিসার্চ করে আসা ভালো। আপনি নিজে দেখা ভালো। অনেক সময় আমার যেটা অভিজ্ঞতা আছে, আমি যেহেতু এখানে বাংলাদেশি কমিউনিটির সাথে দীর্ঘদিন জড়িত এবং প্লাস আমি অন্যান্য একটা এনজিওর সাথে আমি সেখানে ভলান্টিয়ারি করতেছি দীর্ঘদিন ধরে, যেটা এডমন্টন মাল্টিকালচারাল কোয়ালিশন। সেখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার কথা হয়। তো যেটা দেখা যায় যে অনেক সময় মানুষ ইউটিউবে কিছু ভিডিও দেখে তারা খুব ইমপ্রেসড হয়। কিছু রোজি পজিটিভ পিকচার দেখে তারা ওকে আমি গেলেই আমি বড় একটা ভালো জব পাবো, আমি আমার ডেস্ক এন্ড অফিস সেটিং একটা জব পাবো, এই ধরনের একটা ধারণা থাকে। একটা রোজি ইমেজ তাদের সামনে থাকে। তারা মনে করে যে আমি গেলেই বোধহয় এটা হবে। কিন্তু সে বাস্তবতা আসলেই ডিফারেন্ট। এবং এটা নির্ভর করে আপনি আপনার কোয়ালিফিকেশনটা কি, আপনি কি ধরনের এডুকেশন আপনার বাংলাদেশ থেকে আছে এবং আপনার কত বছরের এক্সপেরিয়েন্স আছে, সেই জিনিসগুলো আহ যেমন নিজে জানা দরকার এবং সেই সাথে এখানে ওইগুলোর একসেপ্টেন্স আছে কিনা বা আপনি জব মার্কেট ওগুলোর ভ্যালু কি, এটা এটা জানার জন্য আপনার যথেষ্ট রিসার্চের দরকার আছে এবং অ্যাপ্রোপ্রিয়েট মানুষের সাথে কথা বলার দরকার আছে যে এগুলো আমি গিয়ে আমার এইটা পাশাপাশি আমাকে এডিশনাল কোনো ডিগ্রি সার্টিফিকেশন নিতে হবে কিনা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো কি পেতে পারি। আপনার যদি কোনো কানেক্টেড পিপল থাকে তাদের সাথে কথা বলে আসা হলো বেটার। কারণ আপনার উদ্দেশ্যই থাকে এখানে এসে বেটার লাইফ লিড করা, একটা ভালো জীবন যাপন করা। কিন্তু আপনি যদি এসে আপনার এডুকেশন, আপনার শিক্ষা অভিজ্ঞতা, প্রিভিয়াস ওয়ার্ক এক্সপেরিয়েন্স এ কোনো কাজে লাগাইতে না পারেন, তাহলে এটা নেগেটিভ ইমপ্যাক্ট হবে। এটা আপনার জন্য, আপনার ফ্যামিলি সবার জন্যই। তো সেই জন্যই আমি যেটা বলতে চাই সেটা হলো যে রিগার্ডলেস আপনার ইমিগ্রেশন ক্যাটেগরি, আপনি যদি মাইগ্রেট করার সিদ্ধান্ত নেন, কানাডাতে আসার সিদ্ধান্ত নেন, অবশ্যই কানাডা একটা উন্নত দেশ। এখানে বেটার অপরচুনিটিস আছে, অনেক ধরনের অপরচুনিটি আছে। ইকোনমিক অপরচুনিটি, হেলথ কেয়ার ব্যবস্থা আমাদের খুবই ভালো, সোশ্যাল সেফটি সিকিউরিটি সিস্টেম এখানে খুবই ভালো, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম আপনি হয়তো ২-১ বছর ইউজ করতে পারেন, সে সুবিধাও আছে। বাট আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। কিন্তু কতগুলো সিচুয়েশন যেগুলো আপনাকে মানে আবার নেগেটিভ এক্সপেরিয়েন্সও দিতে পারে। রাইট? তো আমার মনে হয় যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট ভালো করে দেখা। কানাডিয়ান গভর্নমেন্টের যে সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন যে ওয়েবসাইট গুলো আছে, গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট গুলো আছে সেগুলো দেখা। প্রভিনশিয়াল নমিনি সিস্টেমের কতগুলো সিস্টেম আছে, তাদের পলিসি আছে, এগুলো দেখা। এবং আপনার জব, যেটা বললাম যে এক্সপেরিয়েন্স রিলেটেড, এডুকেশন রিলেটেড সবকিছু মিলায় আপনার কোন এলাকাতে গেলে, কোন প্রভিন্সে গেলে আপনার আপনি জব বেটার পেতে পারেন বা আপনার সেটেল হওয়ার সুবিধা হতে পারে, নানা বিষয় দেখে সঠিক সিদ্ধান্তটাই নেওয়া। তবে এটা অবশ্যই সোশ্যাল মিডিয়া দ্বারা ইনফ্লুয়েন্স না হওয়া, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক সময় সঠিক তথ্য আসে না। কারণ তারা চেষ্টা করে, তাদের নানা ধরনের বিজনেস থাকে, তারা হয়তো এটাকে প্রমোট করতে চায় কতগুলো মেসেজ দিয়ে, ইনকারেক্ট মেসেজ দিয়ে, যে মেসেজ গুলো রিলায়েবল না। এজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর আশরাফ। আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো শেষ পর্যায়ের বিদায়ের আগে যদি দর্শকদের মাঝে কিছু কনক্লুডিং কথা বলে আমরা এই পডকাস্টটা শেষ করতে যাচ্ছি। তো ডক্টর আশরাফ যেটা বলেছেন যে আমাদের দেশে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন কনসালটেন্ট মাধ্যমে যারা ধরেন বাংলাদেশ থেকে কানাডাতে আসতেছেন এবং অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের প্রচার প্ররোচনার মাধ্যমে এবং তারা কানাডাতে আসার পরে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয়
এবং কানাডা যেমন অনেক ধরনের অপরচুনিটি আছে, আবার যেটা ডক্টর আশরাফ বললেন যে এখানে অনেক নেগেটিভ সাইডও আছে। সো এটা সকল দেশেই যদি আমি কথা হুম, বলি, পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই আছে। সো আপনাদেরকে ভালো করে রিসার্চ করতে হবে। আপনাদের সবকিছু ইনস অ্যান্ড আউটস চিন্তা করে তাহলে যদি আপনারা এই কানাডাতে মাইগ্রেট করার চিন্তা করেন, আমি মনে করি আপনাদের জার্নিটা সার্থক হবে। সো আশা করি আমাদের এই পডকাস্টের মাধ্যমে আপনাদের এই যে সোশিও কালচারাল যে ইমপ্যাক্ট গুলো কানাডাতে, সেগুলো সম্বন্ধে আমরা কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আমাদের যদি পডকাস্টটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে যারা কানাডার বিষয়ে জানতে চাচ্ছে বা কানাডা আসার কথা চিন্তা ভাবনা করতেছে, এবং যারা স্টুডেন্ট ভাই বোনরা আছে তাদের জন্য আমার মনে করি একটা ভালো অর্থবহ পডকাস্ট বহন করবে। সো আপনাদের এই পডকাস্টটা শেয়ার করার জন্য এবং দেখার জন্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে নতুন কোনো কনসেপ্ট নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।